স্মার্ট গৃহিণীদের কিচেনের কাজ সহজ করার জন্য ছোট ছোট কিছু কৌশলই যথেষ্ট। এই কিচেন হ্যাকসগুলো শুধু সময়ই বাঁচায় না, রান্নার কাজকেও করে তোলে আরও দ্রুত, সহজ আর ঝামেলামুক্ত। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু টিপস যা আপনার প্রতিদিনের রান্নাঘরের কাজকে অনেকটাই সহজ করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে থেকে মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটা শুরু করেছি। কুরবানির ঈদের নেহারিটা আজকে সকালের জন্য আমি রান্না করেছিলাম। গত রাত থেকে আমি নেহারিটা জাল করছি। জাল করে করে একদম যখন নরম হয়ে গিয়েছে তখন কিন্তু নেহারিটা রেডি হয়ে গিয়েছে। আর এবারের নেহারিটা আমি একটু কম মশলায় রান্না করেছি। আর প্রথমে তো আমি একদম তেল ছাড়িয়ে রান্নাটা বসিয়েছি, পরবর্তীতে শুধু হালকা করে একটু তেল দিয়ে পেঁয়াজের বাগার দিয়েছিলাম আর একদম পাতলা ঝোল রেখেছিলাম। আর অসম্ভব মজা হয়েছিল এই নেহারি রান্নাটা। আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন দেখা যায় অনেকটা সময় রান্নাঘরেই কাটাতে হয়, তাই রান্নাঘরের কাজগুলো যদি আমরা ছোট ছোট কৌশলের মাধ্যমে একটু সহজ করে নিই তাহলে কিন্তু কাজগুলি অনেক বেশি সহজ হয়ে যায়। ভাতের মাড় গালতে গেলে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভুলবশত আমাদের হাতে কিন্তু গরম ভাতের মাড়টা পড়ে আমাদের হাতও পুড়ে যেতে পারে। আমি ভাতের মাড় গালতে ব্যবহার করি সিলভারের যেই সমান প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো, আর এই যে ক্লিপগুলো দেখছেন এই ক্লিপ দিয়ে প্লেটটা আটকে দিলে তারপরে কিন্তু খুব সহজেই সিঙ্কেই আপনারা ভাতের মাড়টা গালতে পারবেন। আর এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ারও কিন্তু কোনো ভয় থাকবে না। যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে অনেক দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। আমরা তো সবাই ব্লেন্ডার ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় ব্লেন্ডারের নিচে অনেক বেশি ময়লা জমে যায়। তা আমার এই ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, ক্লিন করা হচ্ছিল না। তো আমি এই ব্লেন্ডারটা সবচেয়ে বেশি ইউজ করি, মানে এই জারটা। তো এই জারটা ক্লিন করার জন্য আমি এখানে প্রথমে একটু বেকিং সোডা দিয়েছি, তারপরে ভিম লিকুইড আর একটুখানি দিয়ে দিব ভিনেগার। এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে এর ভিতরে যে ময়লাগুলো আছে একদম ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। আমার এই ব্লেন্ডার জারটা আমি বেশ অনেক বছর যাবৎ ব্যবহার করছি, তাই অনেকটা রং উঠে গিয়েছে এই ব্লেন্ডারের জারটা। তো এছাড়া কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট আছে, ব্লেন্ডারটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো কিছুক্ষণ রাখার পরে আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু এর ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর খুব বেশি ঘষা মাজা কিন্তু করতে হবে না, এই ব্রাশটা দিয়ে হালকা একটু ঘষা দিলেই দেখবেন সবগুলো ময়লা ক্লিন হয়ে যাবে। আর এই যে বললাম আমার ব্লেন্ডারটা থেকে একটু রং উঠে গিয়েছে, ওইটা দেখতে পাচ্ছেন রঙগুলো উঠে মানে এই সিলভারটা বের হয়ে গিয়েছে। আমাদের বাসায় যাদের গাছ আছে প্রত্যেক দিনের চাল ডাল ধোয়া পানিটা কিন্তু ফেলে না দিয়ে রেখে দিতে পারি, এতে করে কিন্তু গাছের অনেক ভালো সার হিসেবে কাজ করে। আমি এখানে যে ডাল ধুয়ে ডালের পানিটা কিন্তু ফেলে দিব না, এটা আমার বারান্দার গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দিব। আর এই পানিটার কারণে কিন্তু গাছে অনেক ভালো ফলন হবে, ফুল আসবে, পাতা সতেজ থাকবে, গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আমি আমার গাছে আলাদা করে তেমন সার ব্যবহার করি না, এই চাল ডাল ধোয়া পানি প্রত্যেক দিন ইউজ করি। অনেকের মনেই প্রশ্ন থাকে আমরা রান্নাঘরে যেই গাছপালাগুলো রাখি আর্টিফিশিয়াল বা লতা পাতাগুলো রাখি ওগুলো তেল কাস্টে হয় কি না, আর হলেও কিভাবে পরিষ্কার করি। এই যে আজকে শেয়ার করে দিচ্ছি। আমি প্রথমে একটু ঠান্ডা পানি নিয়েছি, তারপরে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা যাতে কুসুম গরম না একটু গরম থাকে সেরকমভাবেই পানিটা আমি নিয়েছি। তারপরে একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছি, তারপর আমার রান্নাঘরে যত গাছপালা লতা পাতা আছে সব কিছু এই পানিটাতে দিয়ে দিব। পানিটা দেখুন মোটামুটি কিন্তু ভালোই গরম। আর এই গরম পানিতে বেশি হলে 1-2 মিনিট গাছগুলো রাখলেই কিন্তু তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে, আর গাছগুলোও কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে। তো আমি গাছের সাথে সাথে আমার রান্নাঘরের যেই প্রত্যেক দিনের ধোয়া মোছার যেই রুমালটা আছে সেটাও দিয়ে দিলাম, একবারে পরিষ্কার হয়ে যাবে।
রান্নাঘরে এই গাছপালাগুলো রাখি কিন্তু দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু এগুলো যদি আবার পরিষ্কার না করি তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আমি দেখা যায় মাসে একবার কি দুইবার এই কাজগুলো করে থাকি। এই গাছগুলো তো দেখা যায় প্রত্যেক দিন আর ক্লিন করা হয় না, মাসে এক দুইবার ক্লিন করলেই কিন্তু যথেষ্ট। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি গাছটা কিন্তু দিয়েছি, দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এর ময়লা ভাবটা দূর হয়ে গিয়েছে, তেল তেলে ভাবটা সেটাও কিন্তু একদম দূর হয়ে গিয়েছে। অনেক আপুরাই প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন আমার রান্নাঘরটা দেখলে, যে আমি রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখি, তো এইগুলো জানতে চান। তো আজকের ভিডিওতে কিন্তু আমি টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি আমি রান্নাঘরটা সবসময় কিভাবে ক্লিন রাখি। তো এই যে দেখুন সব কিছু আমি সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। এগুলো কিন্তু বেশিক্ষণ রাখিনি, 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন একদম ফকফকে হয়ে গিয়েছে, মানে নতুন থাকতে যেমন ছিল গাছগুলো ঠিক তেমনই হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজে আমাদের কিন্তু বাদাম দরকার পড়ে, তো এই বাদামটা কিন্তু ছিলে ইউজ করলে ভালো হয়। তো ছিলতে গেলে আমাদের দেখা যায় অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপরে হয়তো বা খোসাটা ছিলা যায়। কিন্তু আপনারা যদি এই বাদামের ভিতরে ফুটানো গরম পানি দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেন, তাহলে দেখবেন খুব সহজেই খোসাটা তুলে আনতে পারবেন। আমি যেহেতু মাঝে মাঝেই সকালে খালি পেটে বাদাম খাই, তো এর জন্য কিন্তু খোসাসহ বাদামটা খেতে ভালো লাগে না, খোসা ছাড়া খেলে বাদামটা খেতে একটু ভালো লাগে। তো এই যে আমি দেখুন গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে কিন্তু খুব সহজেই এই খোসাটা তুলে ফেলা যাবে। তো 5 মিনিট ঢেকে রাখলেই কিন্তু খোসাটা একদম নরম হয়ে যাবে, আর একা একাই কিন্তু খোসাটা উঠে চলে আসবে। এই যে দেখুন আমি গরম পানিটা পাল্টে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে মানে একটু চাপ দিলেই কিন্তু আঙুল দিয়ে খুব সুন্দরভাবে খোসাটা খুলে যাচ্ছে। বাদামটা কিন্তু আমরা অনেক ডেজার্ট আইটেমে ইউজ করি, তো খোসা সহ সবসময় দিলে কিন্তু দেখতে ভালো লাগে না। এভাবে খোসা ছাড়িয়ে বাদামটা ইউজ করলে কিন্তু দেখতে ভালো লাগে। রান্নাঘরের এই ধরনের ছোট ছোট কাজগুলো আপনার সময় যেমন বাঁচাবে, তেমনি আপনার কিন্তু কষ্টও অনেকটা কমাবে। এই কৌশলটা জানা না থাকলে কিন্তু আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হতো এই বাদামের ছিলকাটা তোলার জন্য, কিন্তু এখন কিন্তু আমি মাত্র 5 মিনিটে এই বাদামের ছিলকাটা একদম কোনো কষ্ট ছাড়া তুলে ফেলতে পারছি। এতে করে আমার সময় বেঁচে যাচ্ছে, ওই সময়টা আমি অন্য কোনো কাজে ব্যয় করতে পারবো। এই যে দেখুন খুব সহজে আমি বাদামগুলো ছিলে নিয়েছি। এখন পানিটা শুকিয়ে একটা জারে ভরে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। বাজার থেকে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কিনে এনে দেখা যায় কি অনেক সময় পলিথিন সহই আমরা রেখে দিই। তো পলিথিন সহ রেখে দিলে দেখা যায় কিছুদিনের মধ্যেই মরিচ, ধনেপাতাগুলো পচে যায়। তা আমি সবসময় যে কাজটা করি, বাজার থেকে কাঁচামরিচ, ধনেপাতা যাই কিনে আনি না কেন, তার বোটাটা ফেলে তারপরে বক্সের ভিতরে সংরক্ষণ করার চেষ্টা করি। এই যে দেখুন এই কাঁচামরিচগুলো প্রায় 1 মাস হয়ে গিয়েছে আমি সংরক্ষণ করেছি। এটা কিন্তু নর্মাল ফ্রিজেই ছিল, যেহেতু শেষের দিকে কয়েকটা মরিচ পচে গিয়েছে, এছাড়া কিন্তু সবগুলো মরিচ একদম ফ্রেশ ছিল। তো এইভাবে যদি বক্সের নিচে আমরা একটা টিস্যু পেঁচিয়ে তারপরে কিন্তু আমি কাঁচামরিচগুলো ধুয়ে পানিটা একদম শুকিয়ে নিই। আপনারা চাইলে শুকনো কাঁচামরিচটাও রাখতে পারেন, তা আমি সবসময় কাঁচামরিচটা ধুয়ে তারপরেই রাখি। এতে করে যখন আমি কাজ করি তখন আর ধোয়ার কোনো ঝামেলা থাকে না। তারপরে ধনেপাতার যে গোড়াটা সেটাও ফেলে দিয়েছি। ধনেপাতাটা এভাবে রাখলে দেখা যায় সপ্তাহখানেক একদম ফ্রেশ থাকবে, আর কাঁচামরিচটা 10-15 দিনেও কিছু হবে না, একদম ফ্রেশ থাকবে। তো আমি কিন্তু নিচে একটা টিস্যু দিয়েছি, এতে করে যদি মরিচটা ঘেমে যায় বা ধনেপাতাটা ঘেমে যায় নিচ থেকে পানি উঠবে না, টিস্যুটা কিন্তু পানিটা শুষে নেবে। এর জন্যই কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতাটা একদম ফ্রেশ থাকবে। অনেক সময় দেখা যায় সকালে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, রুটি কিভাবে ফ্রোজেন করব অনেকেই জানি না। তা আমি রুটিটা বানিয়ে হালকা করে ছেঁকে রাখি, মানে কয়েক সেকেন্ডের জন্য এপিট ওপিট করে ছেঁকে তারপরে ঠান্ডা করে একটা বক্সে রেখে দিই। এতে করে 1 সপ্তাহ রুটিটা কিচ্ছুই হয় না, নর্মাল ফ্রিজে একদম যেমন রুটি বানিয়েছেন ঠিক তেমনই থাকে। এই যে দেখুন আমি এখানে বেশ অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, এতে করে আপনাদের সকালের নাস্তার ঝামেলাটা কিন্তু অনেকটাই কমে যাবে।
আমি সবসময় একটু বেশি করে সবজি কেটে তারপরে হচ্ছে সংরক্ষণ করি। এতে করে দেখা যায় কি হুটহাট করে আমি যে কোনো একটা রান্না করতে পারি। তা আমি এই যে সবজি এখানে অনেক রকমের কেটেছি, এটা হচ্ছে সকালের নাস্তার জন্য বা দুপুরে লাঞ্চের জন্য যে কোনো কিছু আমি রান্না করতে পারবো। তা আমি এভাবে জিপলক ব্যাগ বা যে কোনো প্লাস্টিক ব্যাগ কিংবা যে কোনো প্লাস্টিক এয়ারটাইট বক্সে ভরে এইভাবে হচ্ছে আপনারা ভেজিটেবলগুলো কেটে সংরক্ষণ করতে পারেন। ভেজিটেবলগুলো ধুয়ে অবশ্যই ভালো মতো পানিটা শুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ভেজিটেবলগুলো সংরক্ষণ করতে হবে। এই যে দেখুন আমি 3টা প্যাকেট করে রেখেছি। হয়তো বা কোনো দিন একটা সবজি আমি ডাল দিয়ে রান্না করব, কখনো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কখনো বা এমনি নিরামিষ হিসেবে রান্না করব। তো এভাবেই কিন্তু আমি ভাগ করে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আপনার রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আর এই কাটা সবজিটা কিন্তু আপনাদের ফ্রিজে প্রায় সপ্তাহখানেকের মধ্যে ভালো থাকবে। আর ডিপেন্ড করে আপনাদের ফ্রিজের উপরে। ফ্রিজ যদি একটু ভালো কোম্পানির হয় তাহলে কিন্তু সপ্তাহখানেকের বেশিও থাকে। আর দেশীয় ব্র্যান্ডের হলে সেই ফ্রিজগুলোতে দেখা যায় 5-6 দিনের ভিতরেই এই ধরনের সবজিগুলো খেয়ে নিতে হয়। পেঁয়াজ কাটতে সবারই কিন্তু কষ্ট হয়, চোখ জ্বালা করে, কিন্তু পেঁয়াজ কাটার আগে 10 থেকে 15 মিনিট যদি ফ্রিজে রেখে তারপরে পেঁয়াজটা কাটেন তাহলে দেখবেন একদম চোখ জ্বালা করবে না। কারণ চোখ জ্বালা করার ভয়েই কিন্তু আমরা অনেকে পেঁয়াজ কাটতে ভয় পাই। তো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পেঁয়াজটা যদি কাটেন তাহলে দেখবেন চোখে একদম জ্বালাতন করবে না, খুব সুন্দরভাবে পেঁয়াজটা কাটতে পারবেন। আমাদের রান্নাঘরে যে ছুরি চাকুগুলো থাকে সেগুলোতে প্রায় সময় দেখা যায় ধারটা চলে যায়। তো ধার দেওয়ার জন্য সবার বাসায় কিন্তু চাকু ধারের যেই মেশিনটা আছে সেটা থাকে না। তো চাকু ধার দেওয়ার জন্য আমি যেটা করি, যে কোনো মগ বা কাপের যে উল্টো পাশটা আছে সেই উল্টো পাশটা কিন্তু একটু খসখসে টাইপের একটা জায়গা থাকে, সেই জায়গাটাতে ছুরিটা কিন্তু ঘষে নিলেই সুন্দরভাবে ধার হয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু আমি টাইলসের কর্নারেও ছুরিটা ঘষে নিই, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যায়। আমার আজকের এই কিচেন টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তীতে এরকম ধরনের সহজ সহজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখন হচ্ছে আমি গ্রানুলা বানাবো। বাসায় কিভাবে গ্রানুলা বানাই সেটা সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালে যেহেতু এখন রুটিটা একটু কম খাওয়া হয়, রাতের বেলা হচ্ছে রুটিটা খাওয়া হয়, তো সকালের নাস্তার জন্য আমি এই গ্রানুলাটা বানাচ্ছি। আমি এখানে ওটস নিয়েছি প্রায় 1 কাপের মতন, 1 কাপের চেয়ে কিছুটা বেশি আছে। তারপর এখানে বিভিন্ন রকমের বাদাম দিয়ে দিয়েছি একটু ছোট করে কেটে, মানে বেশি কুচি করিনি, একটু আস্তে আস্তেই আছে। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, 4 রকমের বাদামই আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিয়া সিডস। এগুলো সব কিছুই আপনাদের পরিমাণ মতন দিবেন। তা আমি হচ্ছে 2 টেবিল চামচ এরকম পরিমাণ করে দিচ্ছি। চিয়া সিডস দিয়েছি, তিল দিয়েছি, সাদা তিল, আর এখানে এখন দিয়ে দিচ্ছি তিসি, যেটাকে বলে ফ্ল্যাক্স সিড সেটা। তিসি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পামকিন সিড। এখানে আরও অনেক রকমের সিড ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে যা ছিল এগুলোই দিয়েছি। তো এখন হচ্ছে সব কিছুকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকে হচ্ছে একটু বাটার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়ে দিব মধু। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এয়ার ফ্রায়ারে হচ্ছে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন কিংবা চুলাতেও সুন্দরভাবে ভেজে নিতে পারেন। এই জিনিসটা আপনারা হচ্ছে দই কিংবা দুধ বা যে কোনো ফ্রুটসের সাথে মিশিয়ে খেতে পারেন সকালের নাস্তা হিসেবে, খুব ভালো লাগে খেতে। মানে এমনি ওটস তো খাওয়াই হয়, আর এটা খেতে আরও বেশি মজা লাগে, কারণ হচ্ছে এটা কিন্তু অনেক হেলদি। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা নাস্তা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন। তো আমি যেহেতু এখানে অনেক রকমের বাদাম সিডস ইউজ করেছি, এতে করে কিন্তু এটা টেস্ট আরও একটু ভালো হয়েছে। তো এখন আমি 170 ডিগ্রিতে প্রায় 20 মিনিটের মতন এটাকে বেক করে নিয়েছি। আমি মাঝখানে হচ্ছে কিছুক্ষণ পরপর কয়েক মিনিট পরপর এটা নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে এর সাথে আরও কিছু মিশাবো। আমি এখানে কিশমিশ আর হচ্ছে খেজুর মিশাবো। খেজুরটা একটু শুকনা থাকলে ভালো হয়, তো খেজুরটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কালো কিশমিশ অ্যাড করব। এটা যখন আপনি দুধের সাথে বা দইয়ের সাথে খাবেন, তখন যখন এই কিশমিশ বা
খেজুরটা কামড় পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি এখন যেহেতু ফ্রুটস আম আছে, আমের সাথে এটা খুব মজা করে খাই। আরহামের বাবাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, বলছে যে এমনি ওটস না দিয়ে আমাকে এই গ্র্যানুলাটা দিবে, এটা খুব ভালো লেগেছে। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।